হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেশের যে পরিস্থিতি, তাতে করে সবার ভালো থাকার কথা নয়, তারপরেও ভালো থাকার চেষ্টা করতে হবে। তো আজকে আমরা আপনাদের সামনে যে অতিথিকে এনেছি, তাকে আমরা সবাই চিনি, আপনারা আগেও দেখেছেন। আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী আব্দুর রাজ্জাক। তো আমরা আজকে আব্দুর রাজ্জাকের সাথে কথা বলবো। তো আমরা আজকে আব্দুর রাজ্জাকের কাছ থেকে সব কিছুই জানবো। একজন সাধারণ মানুষ হিসাবে তার বক্তব্যগুলো আমরা শুনবো। আমরা সবাই সাধারণ মানুষ হিসেবে কতটা কি ভাবছি। তো চলুন আমরা রাজ্জাকের সাথে কথা বলি। কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাকে অনেকদিন পর দেখে ভালো লাগছে। আসলে এখন কি অবস্থা, দেশের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন কেমন। তো আপনার কাছে এই বিষয়টা আসলে কেমন লাগছে? আসলে আপনি যেহেতু সঙ্গীত শিল্পী, সেক্ষেত্রে আপনাকে আমরা রাজনীতি বিষয়ে কোনো প্রশ্ন করব না। তারপরেও জানতে চাই, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে দেশের যে পরিস্থিতি, তাতে করে আপনার কাছে কি মনে হয়? দেশের পরিস্থিতি বলতে আসলে এখন তো ওই যে সরকার বিদায় হওয়ার পরে কেয়ারটেকার গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে। তো আমরা বলবো যে গানের বাজার কিন্তু ভালো। এবছরে প্রচুর শো হলো, বিশেষ করে যারা এতদিন যে শিল্পীরা ঘরবন্দি ছিল, বিশেষ করে লিজেন্ড শিল্পীরা, বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা যারা এতদিন গান করতে পারে নাই, শো করতে পারে নাই, স্টেজে উঠতে পারে নাই, টেলিভিশনে গান করতে পারে নাই, তারা আজকে উন্মুক্তভাবে মানিক মিয়া অ্যাভিনিউতে গান করছে। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তারা বিভিন্ন রকম স্টেজ শো করতেছে। এগুলো দেখে খুব ভালো লাগছে যে এখন কোনো মানে কারোর কিছু বাধা নেই কোনো কিছু করতে, উন্মুক্তভাবে ওয়াজ নসিহত হচ্ছে, আর এক পাশে গান বাজনা হচ্ছে। এটাই তো হওয়া উচিত আসলে বাংলাদেশে। দীর্ঘদিন পরে মোটামুটি আমি বলতে পারি যে গানের বাজার ভালো, দর্শক শ্রোতারাও খুব গান শুনছে এবং রিসোর্টে দারুণভাবে পিকনিক হচ্ছে। আমি আমার মতো শিল্প অনেকগুলো পিকনিকের শো করেছি, হ্যাঁ, টেলিভিশনে গান করেছি। মানে এখন আমরা এই নতুনভাবে আমরা আবার উজ্জীবিত হচ্ছি গান বাজনার দিক থেকে, যাতে আমরা ভালো সময় কাটে আর সামনের দিকে। আচ্ছা, তো সামনে তো রমজান, তো সেই রমজানে আপনার পরিকল্পনা কি? মানে গানের রমজানে আমি সঙ্গীত শিল্পী হিসাবে আমি বরাবরই তো গান বাজনার পাশাপাশি ইসলামী গান করি সবসময়। আমার ইসলামী গান এর আগেও বিভিন্ন চ্যানেলে অনেক শিল্পীরা গেয়েছেন অলরেডি। বিশেষ করে আমার ইসলামী গান বেশি গেয়েছেন রাশিদা খান বানু, উনি লন্ডন প্রবাসী, দেশে থাকে না। আর আমারও গত কয়েক বছর যাবত আমার চ্যানেলে আশাটুন পেজ থেকে নিয়মিতভাবে ইসলামী গান বের করি এবং ভিডিও আকারে দারুণ কিছু ইসলামী গান করি, সবাই পছন্দ করে। এবারও তার কোনো ব্যতিক্রম নেই, এবারও ইসলামী গান করেছি। প্ল্যান করতেছি একটা মেয়ে শিল্পী, সেও মানে খুদে মানে শিশু শিল্পী, সেও করতেছে, তার জন্য গান পাঠিয়েছি, এটাও হবে। আর আমি কিছু গান অলরেডি প্ল্যান করতেছি, এগুলো আমরা মিউজিক ভিডিও আকারে মানে ভিডিও আকারে ছাড়বো আর কি। এর ভিতরে একটা গান ওই দিন আমি করেছিলাম প্রেস ক্লাবের একটা মিটিংয়ে, এটা আমি একটু শোনাচ্ছি। আল্লাহ, আমি এই দুনিয়ায় বড়ই গুনাহগার, রোজ হাসরে কইরো না তুমি, কইরো না বিচার, রোজ হাসরে কইরো না তুমি, কইরো না বিচার। আল্লাহ, আমি এই দুনিয়ায় বড়ই গুনাহগার, রোজ হাসরে কইরো না তুমি, কইরো না বিচার, রোজ হাসরে কইরো না তুমি, কইরো না বিচার। এইটা আমি এবার এই রমজানের শুরুতেই দেখি করার চেষ্টা করবো। রমজানে মানে এই যে আপনি যেটা বললেন, এই গজলটা কি রমজানে আসতেছে? হ্যাঁ, এটা আমার কথা সুর, একটু দেরি হবে, এখনো করা হয়নি তো, বিভিন্ন কাজের চাপ ছিল। এই যে চারিদিকে পিকনিকের শোটো ছিল, আবার সামনে যে কালকেও শো আছে, একটা হলুদের প্রোগ্রাম আছে, মানে শো নিয়ে একটু ব্যস্ততা ছিল, তো রেকর্ডিংটা আগে ভাগে করতে পারিনি, একটু সময় লাগবে। তো এইটা ছাড়া কি আর কোনো কিছু আসছে? আর হ্যাঁ, রমজানের পরে এইটা সামনে ঈদে আর একটা মিউজিক ভিডিও আসছে, আমার গানের মিউজিক ভিডিও। গানটা অনেকদিন আগেই করা ছিল, এই গানটার মিউজিক ভিডিও, আমি একক মিউজিক ভিডিও, এটা আসবে আর কি। আচ্ছা, সেটা একটু আমরা শুনি। এটা
ভালোবাসায় এমন কেন শুধু যে কাদায়, ভালোবাসায় কষ্ট বেশি সুখী বেশি নাই। ভালোবাসায় এমন কেন শুধু যে কাদায়, ভালোবাসায় কষ্ট বেশি সুখী বেশি নাই। যতবার ভালোবেসেছি ততবার আমি কেঁদেছি, যতবার ভালোবেসেছি ততবার আমি কেঁদেছি। ভালোবাসায় নাই রে শান্তি নাই, ভালোবাসায় এমন কেন শুধু যে কাদায়, ভালোবাসায় কষ্ট বেশি সুখী বেশি নাই। বাহ, অসাধারণ। গানের লেখক কে? এটা আমার কথা সুর। আপনি নিজেই আমার সুর করেছেন ম্যাক্সিমাম নিজে? গান তো আমার কথা সুর, যেহেতু আমি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের একজন সুরকার এবং গীতিকার, কন্টিনিউ সুর এবং গীতিকারের কাজটা করছি, সেই সূত্রে আমার গানগুলো ম্যাক্সিমাম আমি কথা ও সুর থাকে আর কি। আচ্ছা, তাহলে তো আপনি মনে হয় আপনার নিজের চ্যানেলে এগুলো ছাড়েন। হ্যাঁ, নিজের চ্যানেলেই ছাড়ি। আপনার চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম আশা টিউন, একই নামে ইউটিউব চ্যানেল একটা, আর আমার একটা পেজ আশা টিউন। দুর্ভাগ্যক্রমে ফলোয়ার বাড়ে নাই, কিন্তু কি অবস্থা এখন মানে পেজের? কি ভিউ, অবস্থা? পেজের বলতে ভিউ অনেক আছে, বাট ফলোয়ারটা বাড়তেছে না। দর্শকদের কাছে বলেন। দর্শকদের আমি বলবো যে আসলে আপনারা আশা টিউন পেজের সাথে থাকেন। আমার গান, আমার সৃষ্টি যদি আপনাদের ভালো লাগে, তে আশা টিউন পেজের সাথে থাকবেন। আশা টিউন পেজটা অবশ্যই ফলো দেবেন। নামটা আবারও বলছি, আশা টিউন। এটা একই নামে ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, ফলো দেবেন, এই প্রত্যাশা করি আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, দেশের তো এই রকম পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি বললেন যে সব জায়গায় গান, মিউজিক টিজিক এগুলো ভালো চলছে। তো আমি দেখেছি যে কিছু কিছু জায়গায় যখন এগুলো হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে, তো আপনার এবারে ব্যস্ততা কেমন ছিল? আমি তো সঙ্গীত শিল্পী, বাট পাশাপাশি একটা চাকরি করি। চাকরিটা মেনটেন করার পরে গান বাজনা মানে করা লাগে, তো খুব সো টাফ। মানে চাকরি করা এবং সাথে গান বাজনা করা, গীতিকার সুরকার একসাথে এই সব কাজগুলো করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমি একটু গান বাজনা কমিয়ে দিয়েছি ইদানিং, কারণ চাকরির কারণে মানে সব তো একই এফোর্ট দিয়ে হয় না, যার ফলে তারপরেও প্রচুর ব্যস্ততা ছিল। পিকনিকের শো ছিল, এখনও চলতেছে অলরেডি, মানে রোজা শুরু হওয়ার আগ পর্যন্ত চলতেছে। এই যে সামনে কালকে একটা প্রোগ্রাম আছে হলুদের ধানমন্ডিতে, তো প্রোগ্রাম যথেষ্ট হয়েছে এবারে। আমি বলবো যে প্রোগ্রাম যথেষ্ট হয়েছে অন্যবারের চেয়ে, মানে প্রোগ্রামগুলো হয়েছে। বাট দেশের পরিস্থিতি এখন একটু খারাপ, খুন খারাপি বিভিন্ন রকম, এই যে চুরি ছিনতাই, তারপরে পুরা ঢাকা শহরে ব্যাটারি চালিত অটোরিকশা, এই গ্যাঞ্জাম, ট্রাফিক শৃঙ্খলাটা একটু হুমকির মুখে, কেউ মানে না কারোর কথা। আচ্ছা, এই যে ট্রাফিকের কথা উঠলো, তো আমি একটু বলতে চাই যে আপনি মানে ট্রাফিকে যে পুলিশগুলো আছে তাদের বিষয়টা আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আসলে তারা রাস্তায় কি ঠিকমতো কাজ করছে নাকি করছে না? আগের মতো কাজ করে না। আগের মতো, আগে যেমন ধরার সাথে সাথে মামলা দিত, হ্যাঁ, এইগুলো এখন একটু কমাই দিছে, তো মামলা টামলা কম হচ্ছে, যার ফলে জনগণ একটু মানে ভয়ভীতি কম। জনগণের ভিতরে ভয়ভীতিটা আবার ঢুকলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সামনে হয়তো নির্বাচিত সরকার আসলে আবার হয়তো প্রশাসনকে সেভাবে ব্যবহার করবে, ঢেলে সাজাবে, সব ঠিক হয়ে যাবে। নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী যে নির্বাচন হবে? নির্বাচন নিয়ে আমরা শতভাগ আশাবাদী। আসলে আমাদের এই যে গণ অভ্যুত্থান, এটার একটা মাত্রই কারণ যে জনগণ বিগত সরকারের আমলে ভোট দিতে পারে না, যার ফলে এখন একটাই চাওয়া জনগণের যে আমরা যাতে ভোটটা অ্যাটলিস্ট আমাদের নির্বাচিত প্রার্থীকে ভোটটা দিতে পারি। এটার জন্য সবাই উন্মুখ হয়ে বসে আছে, যে আসলে সবাই যাতে তার ভোটাধিকার প্রয়োগটা করে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে দেশের ক্ষমতা হস্তান্তর করে দেশটা পরিচালনা করতে পারে, আমরা এই প্রত্যাশা করি। আমাদের অ্যাকচুয়ালি কিন্তু গণতান্ত্রিক দেশে এটাই নিয়ম, যে তার ভোটটা সে নিজেই সঠিকভাবে দিতে পারলো এবং তার পছন্দের প্রার্থীকে সে নির্বাচিত করল। এটা হওয়া উচিত। তো বিগত আমলে তো অনেক কিছু সবাই তো জানে, এটা নতুন করে বলার কিছু নাই। নতুন করে জনগণের হাতে ক্ষমতাটা থাক আর কি। জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা ম্যান্ডেট নিয়ে আসুক এবং দেশটা সঠিকভাবে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে, এই আশা ব্যক্ত করছি আমি। আচ্ছা, এই তো সামনে আর কদিন পরেই রমজান, দুদিন পরে মনে হয় রমজান শুরু হবে।
তো এই যে বাজারের পরিস্থিতি ঊর্ধ্বগতি এখন কিন্তু কিছুটা কমেছে, কাঁচা বাজারের হ্যাঁ এবছর তো গরুর মাংস বলেন, মাছ আর চাল যেটা খেয়ে মানুষ বাঁচবে সেই চালটাই কিন্তু দাম কমছে না। তো সেই ক্ষেত্রে আপনার কি মতামত? এটা তো আসলেই একটা আমাদের দেশে এখন কিন্তু আমরা দেখতেছি যে জিনিসপত্রের দাম বাড়ছে, আমরা এটাই দেখি, কিন্তু উৎপাদন খরচটা কম বেশি হচ্ছে আর কি। গত সরকারের আমলে যখন তেলের দামটা হুট করে 1 লিটারে 40 টাকা বাড়াইছে, তেলের উপরে নির্ভর করে প্রত্যেকটা জিনিস কিন্তু উৎপাদন হয় এবং মানে প্রোডাকশন হয়। সেই তেলটার দামটা বাড়ানোর সাথে সাথেই কিন্তু আসলে আমাদের দ্রব্যমূল্য এইভাবে বাড়ছে, কিন্তু তেলের দাম তো কমছে না। মূল জায়গা এখন বেশি আছে, ওই কিছু কমছে 5 টাকা না কত করে কমাইছে। এই যার ফলে জিনিসপত্রের দাম কমালে আবার কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তারপরেও বর্তমানে গত বছর তো সারা বছরই আমাদের দেশে দ্রব্যমূল্য একই রেট ছিল, এখন বর্তমানে এই বছরটা একটু কমছে। এই লেভেলটা থাকলেও মোটামুটি আমাদের লোকজন মোটামুটি দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে। তো আপনি তো, আমি জানি যে আপনি মনে হয় সেনাবাহিনীতে চাকরিও করেছেন। সেনাবাহিনীতে ছিলেন কত বছর ছিলেন? সেনাবাহিনীতে 26 বছর চাকরি করলাম, গানের টিমে ছিলাম, গান বাজনা করতাম, সেনাবাহিনী অর্কেস্ট্রায় ছিলাম। আর এখন বাইরে এসে বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওতে কাজ করছি, পাশাপাশি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করি। এই সব মিলিয়ে আজকে আছে। আপনি আর্মি ছিলেন, তো সেই ক্ষেত্রে এখন তো আর্মি দেশে তো পরিচালনা করছে দেশ। হ্যাঁ, আর্মি তো দেশের সেই মানে নিরাপত্তা দিচ্ছে দেশে। গণ অভ্যুত্থানের পর থেকেই সেনাবাহিনী মোতায়েন আছে। সেনাবাহিনী মোতায়েন আছে বলেই এখনো মোটামুটি একটু নিয়ন্ত্রণের ভিতর আছে। সেনাবাহিনী মাঠে না থাকলে, কারণ পুলিশ প্রশাসন তো এখন অনেকটাই তো মানে সংকুচিত আর কি, ওরা আগের মতো সঠিকভাবে কাজ করে না বিধায় তো সেনাবাহিনী মাঠে আছে বিধায় এখনো শৃঙ্খলার ভিতর আমাদের দেশ আছে মোটামুটি। কিছু কিছু জায়গায় মানে সংস্কার করা লাগবে। 1 নম্বর সংস্কার, ঢাকা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে কিছু যানবাহনের চলাচলের নিষিদ্ধতার কারণে। যেমন ব্যাটারি চালিত অটোরিকশায় ঢাকা শহর একদম পরিপূর্ণ। আপনার পাজেরো জিপটা, আমার মাইক্রো জিপটা, আমার প্রাইভেটটা, তার পিছনে পিছনে যাওয়া লাগে, আমি টানতে পারি না। ডাইনে অটো, বামে অটো, সামনে অটো, এই যে একটা বিশৃঙ্খলা, এরা উল্টা পথে যাচ্ছে, মানে নানান ধরনের মানে বিশৃঙ্খলা না, মানে এরা তো অশিক্ষিত মূর্খ টাইপের লোকজন, এদের কোনো লাইসেন্স নাই, গাড়ির কোনো বৈধতা নাই। এই গাড়িগুলো অতি শীঘ্রই এই ঢাকা শহর থেকে উচ্ছেদ করে অন্য অন্য জায়গায় দিয়ে দিক, লোকাল শহরে চলুক বা লোকাল রাস্তায় চলুক, মেন রোডে আগে যেমন এখন তো প্রত্যেকটা রাস্তায় একের অটো চলতেছে, আশ্চর্য কাহিনী এটা। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে গাড়ির মানে কয়েকদিন 1 সপ্তাহ আগেই যে গাড়িতে টিকিট সিস্টেম করছিল লোকাল বাসগুলোতে, এটা আপনি আসলে ওইটা টিকিট সিস্টেম এই কিন্তু যানজটও অনেক হয়েছিল, গাড়িতে লোকজন হেঁটে যাচ্ছিল, গাড়ি পাচ্ছিল না। টিকিট সিস্টেম করে হবে না, বাংলাদেশে তো গাড়ির সংখ্যা কম। যখন আমাদের স্কুল কলেজ চলে, তারপর অফিস আদালত চলে, তখন তো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন ওই টিকিট দিয়ে কয়জন মানে কোনো অভাব চাপতে হয় না। যদি গাড়ি বাড়ানো হলে ভালো হবে, কিন্তু আমার মতে যেটা টিকিট সিস্টেম করেছিল আমার কাছে সেটাই ভালো লেগেছে। কারণ এখন ওই সময়টাতে মানে এখন যে পরিস্থিতি চলছে, বলে যে মহিলাদের ওঠানো যাবে না, তখন টিকিট কাটলে কিন্তু গাড়িতে উঠাতে বাধ্য। আবার যে গাড়ি রাস্তায় যে ওভারটেক করে যাত্রী ওঠানোর জন্য, এই জিনিসটা কমে যাবে, অ্যাক্সিডেন্ট কমে যাবে। তো আপনার কাছে কি মনে হয় না যে এই জিনিসটা করলে একটা সিরিয়াল মেইনটেইন হবে, আস্তে আস্তে কাউন্টার বাড়ালে, বাস বাড়ালে জিনিসটা সুন্দর হবে? হ্যাঁ, এটা পজিটিভ, কিন্তু কথা হচ্ছে যে আমাদের ড্রাইভার হেল্পাররা তো মানুষ ভালো নয়, তারা এটা চায় না। তারা অতিরিক্ত যাত্রী নিয়ে যে টাকা নিবে, এইটা করলে, টিকিট সিস্টেম করলে তো তাদের একটা হিসাব দিতে হবে। এটা যদি গাড়ির মালিক সমিতিরা ইচ্ছা করলে করতে পারে, এটা আমাদেরও চাওয়া যে একটা শৃঙ্খলার ভিতরে আসে। কারণ হচ্ছে মনে করেন একটা গাড়িতে ধারণ ক্ষমতার বাইরে যাত্রী ওঠে, মানে আমি তো মোটামুটি ঢাকা শহরে অনেকদিন যাবত চলাচল করি। মূলত আমার একটা বাইক আছে, আমার ছেলের একটা বাইক আছে, আমার নিজের বাস গাড়ি ছিল, ওটা বিক্রি করে দিয়েছে। বাট চলাচলের জন্য তো আসলে বাসে কোনো রকম পরিবেশ নাই। আমি যেদিন বাইকটা না নিয়ে আসি, ওই দিন আমি বুঝি যে আসলে একটা মানুষ কতটা মানে অবহেলিত, কিভাবে গাড়িতে একটা মহিলা উঠতে পারে না, কি চাপাচাপি মানে অবস্থা, প্রতিযোগিতা করে। হ্যাঁ, এই যে একটা গাড়ি আর একজনকে ধাক্কা দেয়, হ্যাঁ, যাত্রী আছে তাও তারা দেখে না। এই জন্য আমি মোটামুটি বাইকটা ব্যবহার করি সব জায়গায়, নিরাপদে যাতে যাইতে পারে, আসতে পারে, অফিস আদালত করতে পারে। এই জন্য বাইকটা সবার নাই, বাইকটা সবার ইউজ করতে পারে না, সবাই তো ওই বাসের অপেক্ষায় থাকে। এই বাসটা আমি সবসময় এটা ফিল করি, কারণ আমার নিজেরই ব্যবসা ছিল, আমি জানি ভিতরের খবর কি।
তো এখন আমি চাই যে এই জিনিসটা একটা শৃঙ্খলার ভিতরে আসে। যখন বাস ছিল তখন কিন্তু ড্রাইভাররা হচ্ছে মানে যেটা এখন চলে আর কি, ড্রাইভাররা বাস মালিককে প্রতিদিন কত টাকা করে দিত। এখন যে সিস্টেমটা করেছে সেটা হচ্ছে যে বাস মালিক আর কন্ডাক্টর এদেরকে বেতন দিবে। তো বেতনভুক্ত করলে আমার মনে হয় ভালো হবে, শৃঙ্খলা থাকবে। বেতন দরকার হলে আরো বাড়াই দেখ, মানে যে মালিক সেই টাকা পায় না, কিন্তু ড্রাইভার কন্ট্রাক্টর তারা সাধারণ যাত্রীদের ভোগান্তি হয়। যেমন 10 টাকার ভাড়া 15 টাকা নেয়। আমি কিন্তু কয়েকদিন আগে রামপুরা থেকে গুলিস্তান গিয়েছিলাম 15 টাকা দিয়ে, যেখানে 20 টাকা ভাড়া নেয়। আবার বাড্ডা থেকে 30 টাকা নেয়, সেখানে নিচে 20 টাকা ভাড়া। তো টিকিট সিস্টেম করলে এটাও একটা হবে সবার জন্য। ওই যে জোর করে নিতে পারবে না যে আমাদের মালিকদের দিতে হয়। তো এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লেগেছে। এটা আমার মতে, আমি মানে বাস মালিকরা যারা তারা যদি সবাই এক থাকে, আমার মনে হয় এই পদক্ষেপটা ভালো। হ্যাঁ, এটা ভালো, কিন্তু কতটুকু কার্যকারী হবে সেটা বলা মুশকিল আসলে। এটা তো আর মালিক সমিতি তো একটা নাই, মালিক সমিতি তো বিভিন্ন রকমের এই রুটে বিভিন্ন রকম গাড়ি চলে। তো তারা সমন্বয় করে সুন্দরভাবে যদি এটা ডিসিপ্লিনের ভিতরে আনে, আসলেই আমার মনে হয় যে একটা ভালো একটা, কারণ এখন যাত্রীর চাপ কমছে, মেট্রো রেল হয়েছে, কিছুটা তো কমছে। এই যেগুলো আছে মোটামুটি বাসের প্যাসেঞ্জারদের একটা শৃঙ্খলার ভিতরে আনে। টিকিট কাটবে, গাড়ি তুলবে, গেট লক করবে, টান দেবে। আর আমার সবচেয়ে তো আমি ফিল করি যেটা আসলে ওদের যত্র গাড়ি থামায়, এই যে বিশেষ করে আমি গুলশান 1 থেকে এই যে আমতলী পর্যন্ত এই রাস্তার গাড়িগুলো যে এত খারাপ, লিংক রোড থেকে এটাও দেখছি, মানে সব সময় রাস্তার মাঝখানে গাড়ি যাত্রী নামাচ্ছে, যাত্রী উঠাইতেছে। সাধারণ পাবলিক যারা হোন্ডা চালায়, প্রাইভেট চালায়, তারা অসহায়, তাদের পিছনে দাঁড়ায় থাকা লাগবে, কারণ রোড তো ফিরিয়ে নাই। এইগুলো যদি একটু শৃঙ্খলার ভিতর আসে, এগুলো শৃঙ্খলার ভিতর আনতে পারে একমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক পুলিশ যারা, তারা যদি একটু সচেতন হয়, সুন্দরভাবে একটু হার্ড লাইনে যায়, অবশ্যই এটা শৃঙ্খলার ভিতর আসবে। প্রশাসনের হার্ড লাইন ছাড়া কেউ ভালো ব্যবহার করবে না। এটা এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই 2-3 দিন ধরেই কিন্তু এরকম ঘটছে, ছিনতাই হচ্ছে সন্ধ্যা রাতেই। যেমন 10:45-এ বনশ্রীতে এমন একটা ঘটনা ঘটছে। ছিনতাইকারী মানে ছিনতাই শুধু করছে না, মানুষ খুনও করছে। কালকে একটা নিউজ একটা ফেসবুকে দেখলাম যে একটা মহিলাকে ছিনতাই করতে গিয়ে তাকে রামদা দিয়ে কুপিয়ে তাকে মেরে মানে লুটপাট করে নিয়ে গেছে। এই যে জিনিসগুলো ঘটছে, এগুলো আসলে আপনার দৃষ্টিতে কি এটা মনে হচ্ছে, আপনি কি মনে করেন? আসলে এই যে কিছু মানে সন্ত্রাসীরা এখন ওইগুলো করতেছে, যারা মানে সন্ত্রাসীদের তো কোনো দল নেই, কোনো নেই এরা। আর এই যে দেখতে পাচ্ছি যে কি ছিনতাইকারী যারা, তারা কিন্তু একদমই বয়স কম, এই যে হ্যাঁ, এই যে মানে তাদেরকে করানো হচ্ছে, তাদের দিয়ে মানে আমি এই যে কিশোর গ্যাং, এগুলো কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে বাংলাদেশে, মানে অবাধ্য সন্তান ফ্যামিলির, হ্যাঁ অবাধ্য সন্তান। এরা একদম নেশাগ্রস্ত, সারা দিন রাত নেশা করে, এদের কোনো লেখাপড়া নাই, কোনো শাসন নেই। এরা হ্যাঁ কিছু টাকা পয়সা, ওই যে অটো চালাচ্ছে একটা। এখন হয়েছে কি, বয়স 12-14, একটা অটো গাড়ি দুইটা সারা দিন চালাইতেছে, ও যার মতো যা খাইতেছে, ইচ্ছা করতেছে খাইতেছে, ইচ্ছা করছে খরচ করছে, ইচ্ছা করছে একটা দুর্ঘটনা ঘটাইতেছে। এই যে একটা ব্যাপার, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এই যে বিশেষ করে ব্যাটারি চালিত অটো রিক্সা, মানে ইচ্ছা করলে একজন বেড়াই গেল, তার ইচ্ছা মতো একটা 10-12 বছর 14 বছরের একটা শিশু বালক, সে তো ভালো মন্দ বোঝে না, সে তার হাতে টাকা পাইছে, নেশা করবে, একটা খুন খারাপই করবে সে। এই যে একটা মানে একটা খুব খারাপ অবস্থা, এটা আমি তাদের দিয়ে করানো হচ্ছে। এটা মানে একদম কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং তাদের কোনো পারিবারিক কোনো শিক্ষা নাই, তাদের কোনো পারিবারিক কোনো মানে নৈতিকতা শিক্ষা নাই, মানে ইসলামের শিষ্টাচারের শিক্ষা নাই। তারা এই পথে ঘাটে চলে টাকা ইনকাম করতেছে আর অবৈধভাবে খরচ করছে। এটা খুব খারাপ, যেটা বাংলাদেশের জন্য এটা ঠিক নাই। এটা অবশ্যই আমাদের প্রশাসনের দিক থেকে এটা হার্ড লাইনে যেতে হবে। বিশেষ করে আমি প্রথমে বলছি যে এই জিনিসটা ঢাকা শহরকে আরো পরিষ্কার করতে হবে, রিক্সাগুলো কমাইতে হবে প্রত্যেকটা রাস্তায়। সবকিছুই আসলে সংস্কার করা দরকার, আসলে সবকিছুই সুন্দরভাবে আবার গঠন করা উচিত, আমরা সবাই মনে করি। তো আমরা তো মোটামুটি অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। তো আমি একটু জানতে চাই যে আপনার এই যে গানের জগতে আছেন, তো আপনার গানের ভবিষ্যৎ পরিকল্পনা কি? গানের ভবিষ্যৎ পরিকল্পনা, আমি তো গান বাজনা করছি সেই আজ থেকে 30 বছর আগের থেকে।
30 বছরেরও বেশি, 35 বছর হবে আর কি। স্কুল জীবন, তারপর কলেজ জীবন, তারপর সেনাবাহিনীর জীবনে সারা জীবন গান বাজনা করেছি, দেশের বাইরে গান করেছি। তো আমার কথা সুরে বাংলাদেশের বড় বড় শিল্পীরা গান করেছে, কিন্তু এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে, ভালো ভালো গানের সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ বেতার টেলিভিশনে কাজ করছি, তো এভাবে আরও কিছু কাজ করতে চাই, ভালো ভালো গান মানুষের শ্রোতাদের কাছে উপহার দিতে চাই ভালো ভালো শিল্পীর মাধ্যমে, আর নিজেও গান করি এই প্রত্যাশা। আর আমি দর্শকদের বলবো যে আপনারা ভালো গান শুনুন, মানে ভালো গানের সাথে অ্যাটলিস্ট থাকেন, মানে বাংলা গানের সাথে থাকেন, যে গানের ভিতরে বাংলাদেশের মাটি মানুষের কথা বলে, প্রকৃতির কথা বলে, মানুষের দুঃখ বেদনার কথা উঠে আসে, বাংলার মাটি মানুষের কথা উঠে আসে, সেই গানগুলো আপনারা শুনুন, তাহলে আমরা সার্থক, আমাদের কাজগুলো সার্থক হবে। আর সেই সুরের ভিতরে আমরা সেই নিবেদনটাই রাখি যে বাংলার মানুষ যাতে এই গানটা শোনে, এবং এই শুনলে বাংলার যে আদি বাঙালি হিসাবে সেই উপলব্ধিটা সে পায়, এই হিসাবে আমরা গান করি। আপনারা কিছু কিছু দর্শক শ্রোতার এ থেকে দূরে চলে গেছে। আমরা চাই যে নিরেট বাংলা গান যেটা, আপনারা সেটা শুনুন, সে বাংলা গানের সাথে থাকুন, বাংলা গানকে আরও দেশ এবং দেশের বাইরে বিস্তার লাভ করার জন্য আপনারা বাংলা গানের সাথেই থাকুন। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি নাহার টিভি চ্যানেল এবং নাহার ব্লগসে সবসময় ছিলাম, প্রথম থেকে আসি ওর সাথে, আমাদের ছোট বোন রোমা। তো এই চ্যানেল দুটো গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, গুটি গুটি পায়ে, এবং আমি দেখলাম যে আজকে বেশ সাবস্ক্রাইব সংখ্যা, ফলোয়ার সংখ্যা অনেক বেশি। আমি খুশি, খুব ভালো লাগবে যে যেহেতু আমরা এখানে কাজ করি নিয়মিত, ও ভিডিও করে, একটা চ্যানেল চালাইতে অনেক কষ্ট করা লাগে। ও চাকরি করে তারপরে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে ভিডিওগুলো করে, অনেক কষ্টের ব্যাপার। আপনারা যদি একটু এই চ্যানেলটাকে ফলো করেন এবং লাইক কমেন্টস করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে ওর কষ্টটা সার্থক হবে। আমরা মনে করি যে একটা কন্টেন্ট ক্রিয়েটর খুব কষ্ট করে। সবাই কিন্তু এই কন্টেন্ট শুধু বানায় না, সবার ব্যাকগ্রাউন্ডে এক একটা মানুষের কর্মযজ্ঞ থাকে। সে যেমন চাকরি করে, আমি চাকরি করি, আমরা চাকরি করার পাশাপাশি সংসার সামাল দেওয়ার পাশাপাশি এই কাজগুলো করি। সেই জন্য আপনাদের একটু ভালোবাসা চাই যে আপনারা অবশ্যই এনআর টিভি চ্যানেল এবং নাহার ব্লগসে সাথে থাকবেন, এবং নাহার ব্লগস এবং এনআর টিভিকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আস্তে আস্তে অনেক দূর এগিয়ে গেছে, আরও সামনে প্রসারিত হোক এই প্রত্যাশা করি আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আর অবশ্যই সিঙ্গার রাজ্জাক যা বললো আপনারা অবশ্যই আমার এনআর টিভি চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। আর কেমন লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আপনারা কিন্তু কেউ কমেন্টস করে জানান না। যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমরা সংশোধন করে নিব। আপনারা অবশ্যই ভুল ধরবেন, আমি চাই আপনারা আমাদের ভুল ধরুন, আমরা সংশোধন করতে চাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।